উদয়পুর রাজ্যতে বিজয় তার বউ সুমিত্রার সাথে বসবাস করত এবং তার বড় ভাই অজয় তার বউ কমলার সাথে আলাদা গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করত। কারণ তার বউ কমলা তার স্বামীর ভাই এবং বাবার সাথে থাকতে পছন্দ করত না। আবার অন্যদিকে বিজয় এবং সুমিত্রা নিজের বাবার অনেক খেয়াল রাখত। একদিন অজয় এবং কমলা নিজের গ্রাম উদয়পুরে আসে। শোনো গো, আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাব। কিন্তু সুমিত্রা, আমরা মন্দির যাব কিভাবে? তুমি তো জানোই বাবার শরীরটা অনেক খারাপ। যদি আমাদের যাওয়ার পর বাবার কিছু হয়ে যায় তখন কি করব? ওগো, আমাদের দাদা বৌদি তো এসেছে। আমরা বাবাকে দাদা বৌদির কাছে রেখে যাব। আশা করছি একদিনের জন্য ওরা মানা করবে না। কিছুক্ষণের তো ব্যাপার, আমরা জলদি চলে আসব। ঠিক আছে, তুমি কি দাদা বৌদিকে ডেকে নিয়ে এসো, আমরা দুজন মন্দিরে যাব। সুমিত্রা তার দাদা বৌদিকে রেখে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখনই তাদের বাবার শরীর খারাপ করতে শুরু করে। বৌমা, বৌমা শুনতো? আরে কি হলো বুড়ো? শোনো বৌমা, আমার মনে হয় শেষ নিঃশ্বাস এসে গেছে। আমি 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 তোমাদের কিছু বলতে চাই। তুমি জলদি বিজয় আর সুমিত্রাকে ডেকে নিয়ে এসো। ওরা হয়তো বেশি দূরে যায়নি, ডেকে দাও। মনে হচ্ছে এই বুড়ো যাওয়ার সময় চলে এসেছে আর সব সম্পত্তি ভাগ করতে চাইছে। এটাই সঠিক সময় সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার। আমরা দুই স্বামী স্ত্রী সব সম্পত্তি হাতিয়ে নেব আর অন্য গ্রামে হাসি খুশি থাকবো। তখনই কমলা তার স্বামী অজয়কে গিয়ে সব কথা বলে এবং অজয় তার বাবার কাছে এসে বলে, কি হলো বাবা, তোমার শরীর টরীর খারাপ নাকি? বাবা, আমি আমি তোদের সব সম্পত্তি ভাগাভাগি করে দেবো দুই ভাইয়ের মধ্যে। তুই জলদি ওদেরকে ডেকে নিয়ে আয়। বাবা, আমি দেখলাম, কিন্তু তোর পর্যন্ত আমার নজরে এলো না। তুমি আমাদের বলে দাও, আমরা তাদের বলে দেব। আচ্ছা ঠিক আছে, মন দিয়ে শোন। আমি তোদের মা ভবিষ্যতের জন্য অনেক টাকা জমা করেছি, কিন্তু তোদের মা আমাকে বলতে মানা করেছিল। কিন্তু আমার শেষ সময় আমি সব বলে দিতে চাই তোদের। হ্যাঁ বাবা, জলদি বলো, বলো, শুনছি। আমি আর তোদের মা সব টাকা পয়সা একটা একটা মাটির হাড়িতে করে লুকিয়ে রেখেছি, যাতে কেউ চুরি না করে। ও বুড়ো কমসে কম এইটুকু বলে দিত ওই হাঁড়িটা কোথায় লুকিয়ে রাখা আছে। চলো, কোনো সমস্যা নেই, আমরা সেই মাটির হাঁড়ি খুঁজে নেব। শোনো গো, তুমি আবার এসব কথা তোমার ছোট ভাইকে বলে দিও না। আমি যেমন বলছি তেমনি করবে। মানে আমি হাড়ির ব্যাপারে ভাইকে কিছু বলবো না? তোমার মাথায় কি গোবর ভরা আছে? আমি বললাম না, আমি যেমন বলবো তেমনি করবে। কিন্তু ওই হাঁড়িটাই পুরো ঘরে কিভাবে খুঁজবো আমার বিজয় থাকতে? সে তো জানতে পেরে যাবে। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না, তুমি শুধু আমার কথা মন দিয়ে শোনো। এই বলে কমলা অজয়কে হাঁড়ি খোঁজার সব উপায় বলে। আরে বাহ বউ, মানতেই হবে তোমার বুদ্ধি আছে। তাই নয় তো কি। তখনই বিজয় ও সুমিত্রা ঘরে ফিরে আসে। বাবা, ও বাবা, বাবা, তোমার কি হলো? ও বাবা!
ও বাবা, বাবা ওঠো বাবা। দাদা এটা কখন হলো? তোর আসার মিনিট 10 আগে ভাই। বাবার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর বাবা আমাদের ছেড়ে চলে গেল। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি শেষ সময়টা তোমার সাথে ছিলাম না। বাবা আমাকে ক্ষমা করে দিও বাবা, এটার আফসোস আমার সারা জীবন থাকবে বাবা, আমার সারা জীবন থাকবে বাবা। দুই ভাই মিলে তাদের বাবার ক্রিয়াকর্ম করে দেয়। ধীরে ধীরে দিন কাটতে থাকে এবং সব ক্রিয়াকর্ম শেষ হয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যায় এবং অজয় তার ভাই বিজয়কে ডেকে বলে, শোন ভাই, বাবা তো আর আমাদের সঙ্গে নেই, তুই সুমিত্রাকে নিয়ে এখান থেকে চলে যা, কারণ বাবা সব জমি জায়গা আমার নামে করে দিয়ে গেছে। ওনার শেষ সময় আমি ওনার সঙ্গে ছিলাম, তাই তুই এখানে আর থাকতে পারবি না, যা। এই সব শুনে বিজয় চিন্তায় পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছিল না কি করবে। কিছুক্ষণ ভাবার পর বিজয় বলে, আরে দাদা, তুমি এটা কি বলছো? বাবার সাথে আমি এরকম করতে পারে না, উনি তো আমাকে অনেক ভালোবাসতেন। আরে ভাই, এমন কিছু না, তোমার দাদা একদম ঠিক বলেছে। বাবা বলেছিল বিজয়ের একদম আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, এমন শরীর খারাপ থাকতে আমাকে ছেড়ে চলে গেল। আমরা শেষ সময় ওনার সাথে ছিলাম, ওনার সেবা করেছি, সেই কারণে বাবা সব সম্পত্তি আমাদের নামে করেছে। না বৌদি, এটা ভুল বলছো, বাবা আমার সঙ্গে তারা করতে পারেন না। বিজয়, আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না, এজন্য আমাদের গ্রামের মোড়লকে ডেকে পাঠিয়েছি, এবার উনি বিচার করবেন। কিছুক্ষণ পর মোড়ল মশাই তাদের বাড়ি আসে এবং তাদের বাবার লেখা চিঠি পড়ে। আমি ভূষণ এই চিঠিতে যা কিছু লিখছি সব আমার ইচ্ছেতে লিখছি। আমার মরে যাবার পরে আমার সব জমি জায়গা আমার বড় ছেলে অজয়ের নামে হয়ে যাবে, আর ছোট ছেলে বাড়ির বাইরে পাহাড়ের নিচে যে ছোট ঘর আছে সেই জায়গায় থাকবে, সেটা আমি ওর নামে করে দিচ্ছি। মোড়ল মশাই, এটা কি সত্যি যা চিঠিতে লেখা আছে সব আমার বাবা লিখেছে? বিজয় বাবু, এটা তো আমি বুঝতে পেরেছি তোমার বাবা তোমার সাথে কেন এমন করলো, কিন্তু এই চিঠিতে যা লেখা আছে সব তোমার বাবাই লিখেছেন, আর ওখানে ওনার আঙুলের ছাপ রয়েছে। আরে মোড়ল মশাই, এর কারণ আমি বলছি। আমার ভাই বিজয় ওর বউ সুমিত্রা বাবার একদম খেয়াল রাখতো না, আবার ওনার ওপর অত্যাচার করত। বাবা শরীর খারাপ থাকতে ওরা বাইরে ঘুরতে গিয়েছিল, এর জন্য বাবা অনেক রেগেছিল। আমি আর কমলা বাবার অনেক খেয়াল যত্ন করেছি, বাবার শেষ সময় বাবার পাশে থেকেছি, এজন্য বাবা সব সম্পত্তি আমায় দিয়ে গেছেন। না মোড়ল মশাই, এসব মিথ্যে, আমি বিশ্বাস করি না। আমি আর আমার বউ অনেক খেয়াল রাখতাম, আর বাবা আমাদের সঙ্গে খুশি ছিল। হ্যাঁ বিজয়, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি এইখানে কিছু করতে পারবো না। তোমার বাবা পরিষ্কার লিখে গেছেন আর প্রমাণ হিসেবে আঙুলের ছাপ দিয়ে গেছেন, এর কারণে আমি কিছু করতে পারবো না। মোড়ল মশাই এইটুকু বলেই অজয় আর কমলা অনেক খুশি হয়ে যায়। তখন অজয় মোড়ল মশাইকে বলে, মোড়ল মশাই, এবার আপনি বিজয়কে পরিষ্কার করে বলে দিন যে সে যেন তার বউকে নিয়ে এখান থেকে চলে যায়। দাদা, তুমি কি বলছো? আমি তোমার ছোট ভাই হই, বাবা আমাকে পছন্দ করতে না তো কি হলো? তুমি তো আমাদের তোমার কাছে রাখতে পারো। বিজয়, তোমার বাবার লেখার অনুসারে গ্রামের বাইরে পাহাড়ের নিচে যে তোমাদের বাড়িটা আছে, সারে যে অল্প জায়গা আছে, তুমি তোমার বউকে নিয়ে সেখানে চলে যাও। কিন্তু সেই বাড়ি তো খারাপ হয়ে আছে, আমরা সেখানে কিভাবে থাকবো? আরে এখানে ভুল কি আছে? তোমরা তেমন ফল পেলে যেমন তোমরা বাবার সাথে করেছিলে, আর আমরা তেমন ফল পেলাম যেমনটা আমরা বাবার সাথে করেছি। না বৌদি, তুমি একদম মিথ্যে কথা বলছো। বাবা আমাদের সাথে এই রকম করতেই পারে না, আর আমরা বাবার অনেক সেবা করতাম। দেখুন মোড়ল মশাই, দুজনকে বুঝিয়ে দিন, আমাদের সঙ্গে তর্ক না করে যেন চুপ করে এখান থেকে চলে যায়। দেখো, তোমার বাবার লেখা অনুসারে যা চিঠিতে উনি লিখে গেছেন, এই বাড়ি তোমার বড় ভাইয়ের নামে। ও
ওরা যদি না চায় তাহলে তোমরা এখানে থাকতে পারবে না, তোমাদেরকে এখান থেকে যেতেই হবে। আমি এদেরকে রাখতে চাই না মোড়ল মশাই, কারণ বাবার সঙ্গে এরা খারাপ ব্যবহার করেছে। এদের নিজেদের ভুলের শাস্তি এদের পেতেই হবে। চলো গো এখান থেকে, এই বাড়ি আর আমাদের না। কিন্তু সুমিত্রা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি বাবা আমার উপরে তো রেগেছিলেন, তাহলে তো উনি আমাকে বলতে পারতেন। উনি আমাদের সাথে এমন কেন করলেন বলো তো? জানি না দাদা বৌদি কেন আমাদের সাথে এমন করলো। তারা আমাদের নিয়ে একদম কিছু চিন্তা করেনি। আরে সুমিত্রা, আমি বাবার কত সেবা করতাম, তবু আমাদের সাথে এমন করলো। আর এখানে দাদা বৌদির কি দোষ আছে? চলো, এখানে থেকে আর কাজ নেই, যাই। এই বলে তারা দুইজন সেখান থেকে চলে যায়। তখন অজয় তার বউ কমলাকে বলে, ওফ গিন্নি, যা বুদ্ধি লাগিয়েছো! বাবার লুকানো মাটির হাঁড়ি আর সব সম্পত্তি এখন আমাদের। ওগো, ভালো হয়েছে। সব কাগজ আমরা বদলে দিয়েছিলাম, আর ওখানে ওনার আঙুলের ছাপ দিয়েছিলাম। এখন সব সম্পত্তি আমাদের, আর ঘরটাও আমাদের। এবার আমরা দুইজন এখানে আরাম করে থাকতে পারবো। কিছুক্ষণ পর মোড়ল মশাই বিজয়ের বাড়িতে আসে। এই জানি বিজয়, তোমার বাবা কি করেছিল, তোমাদের সাথে এমন কেন করলো, এটা আমিও বুঝতে পারছি না। পুরো গ্রামে জানে তোমার বাবার সেবা কে বেশি করেছে, তার দুঃসময়ে তার পাশে কে থাকতো। আমার জমি জায়গায় কোনো লোভ নেই, কিন্তু বাবার মনে আমাদেরকে নিয়ে যে এত ঘৃণা ছিল, এটাই আমার হজম হচ্ছে না। যাকে বিজয়, আমি চললাম। কিছু দরকার পড়লে তোমাদেরকে আমাকে একটু জানিও, আমি সাহায্য করব আমার যতটা পারি সম্ভব আমার পক্ষে। গ্রামের মোড়ল আমি। মোড়ল মশাই এই বলে সেখান থেকে চলে যায় এবং সুমিত্রা ঘর থেকে বেরিয়ে আসে। আমার বাবা আমাকে এত ঘৃণা করতো, এটা আমার একদম ভালো লাগছে না ভেবে। না না, এমন কিছু না। বাবা তোমাকে একদম ঘৃণা করতো না, আর উনি আমাদের অনেক ভালোবাসতেন। তুমি কাল মোড়ল মশাইয়ের কাছে যাবে, উনি তোমাকে নিশ্চয়ই কোনো কাজ দেবে। এখন ঘরে চলো, সবকিছু পরিষ্কার করতে হবে। এই বলে সুমিত্রা ঘরের ভেতর চলে যায় এবং ঘর দোয়ার পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে সুমিত্রা চিৎকার করে বিজয়কে ডাকে, দেখো দেখো, পরিষ্কার করার সময় আমি 4টে মাটির হাঁড়ি পেয়েছি। হ্যাঁ, কি হতে পারি মাটির হাঁড়িগুলো? দেখি তো খুলে। বিজয় ওই হাঁড়িগুলো খোলে এবং দেখে সব হাঁড়িগুলো সোনার মুদ্রাতে ভর্তি রয়েছে। এবার আমি বুঝলাম বাবা আমাদের কেন এই বাড়ি দিয়েছে। আমরা এক্ষুনি মোড়ল মশাইকে বলে আসি। এই বলে অজয় চলে যায় মোড়লের বাড়ি এবং সব কিছু খুলে বলে। কিছুদিন পর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। একদিন একটা লোক বিজয়ের বড় ভাই অজয়ের কাছে এসে বলে, আরে অজয়দা, অজয়দা, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে। কি আশ্চর্য ঘটনা, একটু খুলে বলবি তো নাকি? আরে তুমি জানো না, তোমার ভাই বিজয়ের বাড়িতে 4টে সোনার মুদ্রা ভর্তি হাঁড়ি পাওয়া গেছে। আরে ভাই, এ কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? আর তোমার বিশ্বাস হচ্ছে না তো চলো গিয়ে দেখবে, চলো আমার সাথে নিজে গিয়ে দেখবে, চলো। এই কথা পুরো গ্রামের লোক জানে, খালি তুমি জানো না। চলো চলো, দেখবে, চলো। এই বলে লোকটি সেখান থেকে চলে যায় আর অজয় তার বউ কমলাকে গিয়ে সব কথা বলে। আরে কমলা, বাবা সব মাটির হাঁড়ি ওই ছোট বাড়িতে লুকিয়ে রেখেছিল, চলো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, সব আমার। বাবা আমার জন্য সব মাটির হাঁড়ি বাড়িতে লুকিয়ে রেখে গেছিল। এর মানে তুমি সব জানতে হাঁড়িগুলোর ব্যাপারে? হ্যাঁ, আমি আগে থেকেই জানতাম, বাবা আমাকে বলে দিয়েছিল, কিন্তু এটা বলে যায়নি যে এগুলো কোথায় আছে। কিন্তু তুমি তো আমাকে কখনো হাঁড়ির ব্যাপারে বলনি। এ তুমি কেমন দাদা, একটা মিথ্যেবাদী লোভী মানুষ। আরে আমি তোকে এই ব্যাপারে বলতাম, তাহলে তুই আগে সব নিয়ে নিতিস, তাই না? সেই সময় পাশে বসে থাকা মোড়ল মশাই বলে ওঠে, অজয়, তুমি এই হাঁড়ি নিয়ে যেতে পারবে না।
আইনতভাবে এই ঘর বিজয়ের, তাই জন্য ওই ধনের ওপর ওর অধিকার। মোড়ল মশাই, এইসব কাগজ নকল। বাবা মরে যাওয়ার আগে আমরা প্রতারণা করে আঙুলের ছাপ নিয়ে ওর সাহায্যে সবকিছু আমাদের নামে করে নিয়েছিলাম। বাহ অজয়, বাহ! তুমি অনেক বড় পাপ করেছো। একটা মরে যাওয়া মানুষের আঙুলের ছাপ নিয়েছো। তোমরা শাস্তি পাবে বিজয়। মোড়ল মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। এইসব আমি করতে বলেছিলাম, আমাদের ক্ষমা করে দিন মোড়ল মশাই। তোমরা শাস্তি পাবে অজয়। আমি তোমাদের নালিশ উদয়পুরের রাজাকে করব। এর মানে বাবা আমার উপর রেগে ছিল না, উনি তার শেষ সময় আমাকে মনে করেছিলেন। হ্যাঁ ভাই, তোর উপর রেগে ছিল না। ওনার শেষ সময়তে আমাদেরকে ডেকে ওই গুপ্তধনের ব্যাপারে বলেছিলেন। আমরা লোভে পড়ে গিয়েছিলাম রে ভাই, আমাদের ক্ষমা করে দে, আমরা অনেক বড় ভুল করেছি। তুমি আমাকে জমি জায়গা দাওনি, এর দুঃখ আমার নেই, কিন্তু বাবার নামে আমাকে এত বড় মিথ্যা বললে, এর জন্য আমি কোনোদিন তোমায় ক্ষমা করব না। তুমি একটা মিথ্যেবাদী ভাই। তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি আমার নজর থেকে অনেক দূরে চলে যাও দাদা। অজয় এবং কমলার হাতে কিছু এলো না, আর তারা সেখান থেকে চলে যায়।